আমার মনে হয় গান নিয়ে অনেক কিছু করার এখনো বাকি আছে, যেটা আমি করতে চাই মার জন্য। আমি মেয়ের মধ্যে মাকেও দেখতে পাই কিছুটা। সেহেতু মা আমাকে বলতেন যে ফার্স্ট অফ অল আগে প্রথমে রেয়াজ করতে হবে, যেটা আমি সত্যি এখন শুনি না। কিন্তু তার থেকেও বেশি বলেছি যে মা আমার সঙ্গে এত বেশি বন্ধুর মতো মিশেছে যে আমার কোনো অসুবিধা হয়নি কোনো কিছু বলাতে। তুই চৈতালিকে পারলে বিয়ে করিস, তো সেটা মাকে বলা হয় যে চৈতালি এখন আমার ওয়াইফ। আমার কাছে আমার মা ঠিক সবার কাছে যেরকমভাবে মা থাকে সেরকম তো আছেই, তাছাড়া একটু বেশি। কারণটা হচ্ছে যে অনেকগুলো জিনিস যেগুলো মার কাছ থেকে আমার পাওয়া, সেইগুলো একটু অন্যরকম বলতে সচরাচর যে জিনিসগুলো মার কাছ থেকে সবাই পেয়ে থাকে তার থেকে একটু বেশি পাওয়া আছে আমার। সেইটা হচ্ছে সবচেয়ে বেশি করেছে আমার সঙ্গীত, আমার গান, আমার সবটাই মা। এই যে আপনাদের সামনে আমি বসে আছি, এটাও শুধুমাত্র আমার মার জন্য। আমি শুধু গানটাই গলা দিয়ে গিয়েছিলাম, আর বাকি সমস্তটাই আমার মা ঠিক করে দিয়েছেন যে কীভাবে কোন দিকে চলতে হবে, কীভাবে এগোতে হবে। সেই জন্য আমার কাছে মার ইম্পর্টেন্সটা সাংঘাতিক। এবং আমার যখন মা মারা যান 1990 সালে, তখন আমি ভেবেছিলাম বোধহয় আমার গান বাজনা বন্ধ হয়ে গেল, মানে আর বোধহয় গান আমি গাইতে পারবো না বা কোনো কিছুই করতে পারবো না। এরকম একটা সময় পিরিয়ড গেছে প্রায় 1 থেকে 1.5 বছর। তারপরে আমি আবার নতুন করে রিভাইভ করি, আবার গান বাজনা নতুন করে শুরু করি। কিন্তু ওই জায়গাটা আমি এখনও পর্যন্ত ফিল করি যেখানে মাকে ছাড়া আমার এই চলা। আজকে থাকলে নিশ্চয়ই মা সবচেয়ে বেশি খুশি হতো, সেটা খুব মিস করি। আর অনেকগুলো জিনিস মিস করি, তার মধ্যে গান করাটা, এই যে গান গাইছি, সবার কাছে পৌঁছাচ্ছি, আপনারা গান শুনছেন, আমার গান ভালোবাসেন, সেটা আমার কাছে খুবই আনন্দের। যেমন সেরকম একটা দিকে দুঃখের যে মা এই সময় আমার সঙ্গে নেই। হয়তো উপরে শুনছেন, দেখছেন। মা সঙ্গীতের জন্য বারবার করে বলেছেন। নর্মালি দেখা যায় যে পড়াশোনার জন্য মা বলে, ইভেন বলেছে পড়াশোনা কম করে গানটাই ভালো করে কর। তার জন্য অনেকগুলো স্যাক্রিফাইস করেছেন মা। আমার মনে আছে মা খুব সিনেমা দেখতে ভালোবাসতেন। মা আমাকে পরে বলেছে, আমি তখন ছোটোবেলা বুঝতাম না। প্রায়শই আর কি বেরিয়ে পাড়ার কারোর সঙ্গে সিনেমা দেখতে যেতেন। কিন্তু আমাকে মা বলেছেন যে আমি তোর গানের জন্য টোটালি আমি সিনেমা দেখা এবং অন্যরকম রিক্রিয়েশন যেগুলো আছে, সেই রিক্রিয়েশনটা সম্পূর্ণভাবে মা বন্ধ করে দিয়েছিলেন শুধুমাত্র আমার গানের জন্য। তাই জন্য মার আমার কাছে একটু অন্যরকম, মানে সবার থেকে একটু আলাদা। মা অত্যন্ত মিশুকে মানুষ ছিলেন। আমি জানি না আমি কতটা মিশুকে, কিন্তু আমি বন্ধুত্ব করতে ভালোবাসি, মিশতে ভালোবাসি সবার সঙ্গে। সে আমার থেকে বড়ই হোক আর অনেক ছোটই হোক, তাদের সঙ্গে মানে হেসে কথা বলি। এবং মা সবথেকে বলতেন যে ভালো মানুষ হওয়া আগে। মানুষ হলে, ভালো মানুষ ছাড়া ভালো গান করা সম্ভব না। আগে মানুষ, তারপরে ভালো গান। মানে একটা সুন্দর মানুষ, ভালো মানুষ হলেই ভালো গান করা যায়। এটা আমি বিশ্বাস করি বলেই আমি মানুষের সঙ্গে মিশি, আনন্দ করি এবং তাদের সঙ্গে এনজয় করি, তাদের মতো করি, মানে যাদের সঙ্গে যেই বয়সের সঙ্গে মিশি তাদের সঙ্গে। এবং আমার কাছে ভেদাভেদটা খুব কম, মানে আমার থেকে সে সিনিয়র কিংবা জুনিয়র, অথবা আমার থেকে সে গুণী কিংবা না গুণী, কিংবা সে আমার থেকে সুপিরিয়র কিংবা নয়, সেটা আমি কখনোই দেখি না। আর যেটা সবচেয়ে বেশি মার ভালো গুণ ছিল যে মাটিতে চলা, মাটিতে পা রেখে চলা, ডাউন টু আর্থ আমরা বলি, সেইটা আমি সবসময় মেনটেন করি। এবং আগামী দিন যত যেইখানেই পৌঁছাই না কেন, সেটাই মেনটেন করবো। আমি মাটিতে পা রেখেই চলবো এবং সবার সঙ্গে বন্ধুত্ব রাখবো। এই গুণটা মার সাংঘাতিক ছিল, আর এই গুণটা আমি চেষ্টা করছি রাখার। নিশ্চয়ই আমার মার সঙ্গে যেটা মার পছন্দের জিনিস, সেইগুলো অনেকগুলো আমার খুব পছন্দের। যেমন খাওয়া দাওয়া। মা খুব খেতে ভালোবাসতেন, মানে খাওয়াতে ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন। বেসিক্যালি আমরা পূর্ববঙ্গের লোক, সেই জন্য খাওয়া দাওয়াটা আমাদের একটা কী বলবো, আমাদের একটা হবি বলতে পারি।
আমরা খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। বাংলা একটা কথা আছে, বাঙালরা খাই আর খাওয়াইয়াই গেল। তো সেটার থেকে আমার মনে হয় যে আমার মার থেকেই পাওয়া। এবং মা প্রচণ্ড ভালো রান্না করতেন, যেটা আমি পারি না, কিন্তু খেতে ভালো পারি। কিন্তু কেউ রান্না করলে, আমার ওয়াইফ যখন রান্না করে চৈতালি, তখন আমি বলি যে মানে ও আমাকে বলে যে তুমি আগে ফার্স্টে টেস্ট করে দেখো। তো আমি টেস্টটা ভালো করতে পারি, কিন্তু রান্না করতে পারি না। কিন্তু খাওয়াতে ভালোবাসি এবং খেতে ভালোবাসি, দুটোই কিন্তু আমার খুব ফেভারিট। হ্যাঁ, ভালো লাগার জায়গা মার জন্য যেটা করতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে আমি অনেক সময় মনে করি যখন আমি গান গাই, এইমাত্রই বলছিলাম যে মার ইচ্ছা পূরণের যে জায়গাটা, যখন মা 90 সালে মারা গেলেন, সেই সময় থেকে মাঝখানে যে পিরিয়ডটা, আমি 2 বছর 1.5 বছর গান গাইনি। তারপরে মনে হয়েছে যে রাস্তায় রাস্তায় ঘুরে লোকের কাছে প্রচুর ট্রাই করেছি গান গাইবো বলে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো রাস্তা পাইনি যে গান করা। তারপরে বিভিন্ন শোতে গান করা ওই করেই চলছিল, এবং ইনফ্যাক্ট ব্যান্ডেও গান গাওয়া এবং হোটেলে গান গাওয়া, তো গজল গাইতাম, বিভিন্ন এয়ারপোর্ট ইন্টারন্যাশনালেও গান গিয়েছি। তো এইভাবেই চলছিল। তারপরে দেখলাম না, ওইভাবে করে হবে না, একটা অন্য কিছু করতে হবে। তখন গানের সঙ্গে থাকা, গান ছাড়া তো কিছু করিনি, সেহেতু গান করার জন্যেই আমি একটুখানি মিউজিকে থাকার জন্যই, যেহেতু গান জানি না, সবাই দিচ্ছে না, চান্স দিচ্ছে না, অনেক গান গাইতে হবে, গান করলে একটা জায়গায় কবে যদি একটা পৌঁছাই, একটা প্ল্যাটফর্ম পাই, তারপরে আমার পয়সা আসবে, তারপরে আমি একটু নিজেকে কিছু করতে পারবো, সেই জায়গাটা অনেক দেরি হয়ে যাচ্ছিলো। সেই সময় আমি মনে করলাম যে আমি একটু মিউজিক করতে পারি, একটু সুর করতে পারি, গিটার বাজাতে পারি, একটু কিবোর্ড বাজাতে পারি, রিদম সেকশনটা বাজাতে পারি, সব কিছুই। তো কেন নয় যে আমি একটু অ্যারেঞ্জমেন্ট করি। তো অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে, অ্যারেঞ্জমেন্টে চলে আসার পরে, মিউজিক করার পরে সুর করতে গিয়ে আমার গানের জায়গাটা একটু ডিফার করেছে, কিন্তু গানের মধ্যেই ছিলাম অলওয়েজ। মানে গান শেখাতে গেলেও বা গান তোলাতে গেলেও তো গান গাইতে হবে, সেটা সবসময়ই ছিল আমার সঙ্গে। তারপরে আবার ওই 2007-8-এর পর থেকে আবার ক্রমে ক্রমে গানের দিকে আসা, দুটো স্যামিলটেনিয়াসলি করা আর কি, গান এবং সুর করা দুটোই মানে সমানে সমানে চলেছে, এবং অ্যারেঞ্জমেন্ট তার সঙ্গে চলেছে। সেইটা করতে গিয়ে আমার মনে হয়েছে যে এই ইচ্ছা পূরণের যে কথাটা বলছিলাম, সেটার সঙ্গে সিমিলারিটি আছে, যে আমার মনে হয় গান নিয়ে অনেক কিছু করা এখনও বাকি আছে, যেটা আমি করতে চাই মার জন্য। মাকে বলা হয়নি অনেক কিছু। এক তো আমার মেয়ে হয়েছে, এটা বলা হয়নি। সে গান গাইছে, সেটাও বলা হয়নি, কারণ মা বোধহয় বেশি খুশি হতো যে মেয়ে গান গাইছে, আমার মেয়ে গান গাইছে। তো আমি মেয়ের মধ্যে মাকেও দেখতে পাই কিছুটা। তো আমার ওটা বলা হয়নি যে আমরা যখন মানে স্ট্রাগল করছি, যখন মা মারা যান, সেই সময় আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। মানে খারাপ শুধু না, আমাদের বাবার রোজগারে প্রায়, বাবা রিটায়ার করে গেছেন তখন 80-তে, প্রায় চলেই না। ইনফ্যাক্ট সেই সময় দাদারও খুব একটা, আমার নিজের দাদা আছেন, আমার থেকে অনেক বড়, দাদারও খুব একটা সময় ভালো যাচ্ছিল না। আমাদের প্রায় দিন আনি দিন খাই, অথবা একবেলা খেতে পারি। তো মাকে সেই সময় আমার যেটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেটা মা দেখে খুশি হতেন, মাকে সেটা বলতে পারেনি যে মা আজকে আমার কিন্তু গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাকে আমি দিতে পারিনি, সেটা বলতে পারিনি মাকে এখনও পর্যন্ত। বলা হয়নি আরেকটা জিনিস, যেটা মার যখন শেষ সময়, মানে মা মারা যাচ্ছেন, সেই সময় আমাদের বাড়িতে কেউ ছিল না বলে, বিশেষ করে মেয়েরা কেউ ছিল না বলে, আমার এখন ওয়াইফ যে চৈতালি, ও মাকে প্রায় 3 মাস নিজের হাতে সেবা করেছে। তো যখন মা মারা যাচ্ছেন আর কি, মারা যাওয়ার আগের দিন আমার মনে আছে এখনও স্টিল, যে হাত ধরে বলছিল যে তুই চৈতালিকে পারলে বিয়ে করিস। তো সেটা মাকে বলা হয়নি যে চৈতালি এখন আমার ওয়াইফ।
আমার অপছন্দের মানে মার অপছন্দের প্রচুর কাজ আমি করতাম, তখনও করতাম, ইনফ্যাক্ট এখনও করি, সব হয়তো মেনে উঠতে পারি না। মা অ্যাকচুয়ালি সে দেখে হয়তো দুঃখই পায় কোনো কোনো সময়, কিন্তু মুশকিল হয় কি, আমরা তো বড় হয়ে গেছি। মা প্রথমত বলতেন যে গানের কথা বলতেন, গানটা নিয়ে যেহেতু মার পুরোটা, সেহেতু মা আমাকে বলতেন যে ফার্স্ট অফ অল আগে প্রথমে রেয়াজ করতে হবে, যেটা আমি সত্যি এখন শুনি না, মানে এখন আর সময় হয়ে ওঠে না, রেয়াজ করি না। এরকম প্রচুর জিনিস আছে যেগুলো মা অপছন্দ করতো, যে এটা না করে এটা করবি না। ইভেন আমার মনে আছে যে আমার সঙ্গে বিভিন্ন লোকের কথা বলতে দিত না যখন আমি রেয়াজ করে বেরোতাম, রেয়াজ করতাম একদম। কিন্তু এখন তা করি না, এখন লোকের সঙ্গে বেশি কথা বলি রেয়াজটা করে, যে তারা আমার ক্লায়েন্ট, তারা আমাদের সঙ্গে কাজ করবে, পরবর্তীকালে আরও কাজ করতে হবে তাদের সঙ্গে। মার অপছন্দের থাকলেও এখন সেগুলো উপায় নেই, করতে হয় আর কি। মা কতগুলো জায়গায় খুব মা থাকাকালীন, যদিও আমার সেখানে আমার যে লাইফের গ্যাপ বা আমার উত্থানের যে সময়টা, সেটা অনেক আগে, 90s সময়, নিতান্তই 25 বছর আগের ব্যাপার, নিতান্তই ছোট, এবং সেই সময় সেইভাবে তো গ্র্যাপ হয় না। কিন্তু মা খুশি হয়েছেন, আমার মনে আছে ভীষণ খুশি হয়েছিলেন। আমি ওই 89 সালে, মানে এক বছর মা মারা যাওয়ার এক বছর আগে, আমি ইউকে ট্যুরে গিয়েছিলাম, মানে প্রথম আমার বিদেশ যাওয়া। তখন আমার মনে আছে যে ডিরেক্টলি ফোন করা যেত না, ট্রাঙ্ক কল করতে হতো কোনো একটা জায়গায়। ওখান থেকে ফোন করবো বলে মা সারাক্ষণ বসেছিল যে ছেলে কখন ফোন করবে, এবং বহু লোককে ডেকে ডেকে বলা হয়, যেটা হয় মা নিজের ছেলে ওখানে গেছে, বিদেশে গেছে, ডেফিনেটলি প্রাউড ফিল করতো। তবে আমি আবারও বলছি, একবারও বললাম কথাটা, যে মা এখন থাকলে ভীষণ খুশি হতো। মা যেই আর্থিক অবস্থা এবং আমাদের যেভাবে আমার দুই ভাইকে দেখেছি, সেই জায়গা থেকে আমার অনেক পরিবর্তন হয়েছে, আমরা অনেক এগিয়ে এসেছি। জানি না কতটা করতে পেরেছি, কিন্তু সেইটা আজকে মা দেখলে আমার মনে হয় খুব গর্বিত হতো। সেই সময় যা দেখেছি সেই নিরিখে বলছি। তা অ্যাকচুয়ালি আমার মার ক্ষেত্রে যেটা হয়েছে যে মা মার অপছন্দের বা যেটা মাকে দুঃখ দিয়েছে এরকম কিছু ঘটনা আমি খুব একটা কিছু করিনি। মানে এটা অজান্তে দু একটা কিছু হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেইটা আমি করতে চাইতাম না, কারণ মা সাংঘাতিক। মানে অ্যাকচুয়ালি আমার কাছে এমন একটা সময়, যেটা বলছিলাম বারবার করে, যে আমি যখন মা মারা যায় তারপরে গানই বন্ধ করে দিয়েছিলাম, যে মনে হয় আমার গান গাওয়া উচিত না বা গান করতে পারবো না। তো সেরকম থাকাকালীনও কিছু তো হয়েছেই ডেফিনেটলি, যেটা আমার মনে হয় যে একটা দুটো ইনসিডেন্ট আমার মনে আছে, একটা খুব বেশি করে মনে আছে, যে মাকে দুঃখ দেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল, যে আমি একটা শোতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই শোটা ক্যান্সেল করেছিলাম। মানে আপনারা শুনে অবাকই হবেন যে আমার একটা ভাইটাল পরীক্ষা ছিল। আমি প্রথম জীবনটা আমার রামকৃষ্ণ মিশনে কাটিয়েছি, রহরা রামকৃষ্ণ মিশনে, এবং ওখানে এত স্ট্রিক্ট ছিল যে ওখানে যেতে হবে, এবং যিনি যার মানে পরীক্ষাটা ছিল উনি খুব মারতেন, আমার এখনও মনে আছে। মানে আমি তখন খুব কম বয়স, এবং সেটা কিন্তু সেইটা আমাকে সেই ভয়েতেই বোধহয় আমি মার কথা রাখিনি। সেটা শোটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, আমরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা সবাই মিলে সেই শোটা করার কথা ছিল, প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমাদের গ্রুপ এবং মা আমাদের সঙ্গে যারা শিখতো, আমার গুরু ভাইরা, গুরু যারা কাছে এখানে আমার এখানে এসে ক্লাস করতে, তাদেরকে নিয়ে মা যায়, কিন্তু আমি যেতে পারিনি সেই শোটাতে। মা তাতে মানে মনে দুঃখ পেয়েছিলেন, কিন্তু আমি সেটা দুঃখটা আমি দিতে চাইনি, বিকজ আমার মনে হয়েছে যে ওটা খুব ইম্পর্টেন্ট। এক তো মার খাবো, 2 নম্বর মিশনে খুব কড়া করেছিল পড়াশোনায়। ইনফ্যাক্ট এই কারণেই কিন্তু মা 6-এ পড়াকালীন মিশন থেকে আমাকে ছাড়িয়ে আনে, যে ছেলের গান হচ্ছে না, শুধু পড়াশোনা হচ্ছে, পড়াশোনার জন্য গানটা কমে যাচ্ছে। এটা বোধহয় খুব রেয়ার ঘটনা। মারা সবসময় করতে চায় যে ছেলে পড়াশোনা করে বড় হোক, বাবা মারা চান, কিন্তু এইটা একটা রেয়ার ঘটনা, যে মা আমাকে মিশনে থেকে, মহারাজের কাছ থেকে টিসি নিয়ে এসে এখানে একটা স্কুলে ভর্তি করায়, যেখানে তথাকথিতভাবে অত পড়াশোনার চাপ নেই, এবং তাদের সঙ্গে কন্ডিশনই হলো তাদের যাতে শোটো আছে সব করব, আমি কম যাব স্কুলে। তারাও খুব ভালো একটা স্টুডেন্ট পেলো, মিশনের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তাদের কাছেও তখন সেটা ভালো লেগেছিল। কিন্তু বাট আমার মনে আছে মা ওটা ছাড়িয়ে নিয়ে এসে আমাকে এখানে এবি মডেল হাই স্কুলে ভর্তি করায়।
মাকে নিয়ে যে আমাদের আলোচনা হতো, স্কুলেই হতো ইনফ্যাক্ট, তখন সেটা সবাই খেতে বলছে, জানিস তো মা আমাকে খুব মেরেছে, অমুক করেছে তমুক করেছে। এবারে আমার যেটা ছিল সবসময়, মা এত বেশি আগলে রাখতো যে অন্য কেউ তো মারার কথা দূরের থাক আর কি, মানে মাই সবসময় আগলে রেখে রাখতো। এবং মাকে আমি সেভাবেই বর্ণনা করতাম যে মাকে ভয় পাওয়ার থেকে মাকে বেশি আমি ক্লোজ পেতাম, এবং আমার সমস্তটাই মাকে বলতে পারতাম, যেরকম মা একটা বন্ধুর মতো আমার সঙ্গে ব্যবহার করতো। তবে একবার ইনসিডেন্ট একটা হয়েছিল, যেটা হচ্ছে মা প্রচণ্ড রেগে, মানে এটা আমার একটা প্রবণতা ছিল যে সকালবেলা না ওঠা, এবং এখন সেটা আছে প্রবণতা, সকালে উঠতে পারি না, এবং সে একটা স্কুলের পড়া এবং স্কুলে যাওয়া মিস করি। সেটা আমি তারপরে অনেক রাগারাগি করাতে আমার হাতে স্কেল ভেঙেছিল। এই একটা ইনসিডেন্ট আছে যে স্কেল ভাঙার ইনসিডেন্ট। সেই ইনসিডেন্টটা ছাড়া আমার কোনো ইনসিডেন্ট নেই যেখানে মা আমাকে স্কেল দিয়ে মেরে করেছে। সেটা আমি বন্ধুদেরকে একবার দুবার বলেছি, কিন্তু তার থেকেও বেশি বলেছি যে মা আমার সঙ্গে এত বেশি বন্ধুর মতো মিশেছে যে আমার কোনো অসুবিধা হয়নি কোনো কিছু বলাতে, মানে যে কোনো কিছু সাবজেক্ট মাকে বলাতে অসুবিধা। এইটা আমার বন্ধুদের কাছে অবাক লাগতো, ওরা যখন বসতো, ওরা যখন বলতো শিখিরি তাই নাকি, তোকে বললে পড়তে হবে না? হ্যাঁ, আসলে এইটা সবার কাছে ইন্টারেস্টিং লাগতো, তোকে পড়তে না করেছে? আমরা না, বলো তাড়াতাড়ি ঘুমিয়ে পর, সকালে রেয়াজ নিয়ে বসবি। তো এই যে রেয়াজ করার ব্যাপারটা ওরা তো বুঝতো না, তারা জেনারেল পিপল, তো সেইটা ওদের কাছে আশ্চর্য লাগতো, এবং সেইটা আমি ওদের সঙ্গে শেয়ার করতাম, বন্ধুদের সঙ্গে। আমার অনেকগুলো জায়গায় মাকে মিস করি, পরিষ্কার কথা মিস করা আর কি, মানে যেখানে মাকে এগুলো বলতে পারলে ভালো হতো, সেই সব জায়গায় তো আমরা মিস করি মাকে। তো আমার সবচেয়ে বেশি যেটা মনে হয়, যখন আমি কোথাও যাই, যেমন সে শো করতেই হোক বা বেড়াতেই হোক বা কোনো অকেশনে যাওয়াই হোক, যে কোনো জায়গাতেই একটা অদ্ভুত জিনিস মিস করি। দেখো, যখন মানে আপনারা দেখবেন যে যখন আপনি ট্রেনে উঠবেন বা ফ্লাইটে উঠবেন, আপনি ফোন করেন সবাইকে, মানে ওর ছাড়ার সময় বা টেক অফ করার সময় ফোন একটা আসে, বলে মা বা বাবা আমি যাচ্ছি ওখানে, তুমি চিন্তা করো না, আমি ফোন করব। বা সামাও কেউ, মানে দাদু বা দিদিমা, মানে সেটা মা বাবা হলে বেশি ভালো হয়। সেই জায়গাটা আমি সাংঘাতিক মিস করি। এবং এই বিগত 3-4 বছর 5 বছর অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি ও খুব ক্লোজ, আমার পাশেই থাকতেন, বাবা মার মতোই, বাবা মাই তো আমরা বলি, তারাও গত হয়েছেন। সেই কারণে আমার একটা মনে হয় অভিভাবকের অভাব হয়ে পড়েছে। মানে আমি যখন সবাইকে দেখি করতে, কিন্তু আমি তখন অন্য কাউকে বলছি চিন্তা করো না, আমি ঠিক ব্যাক করে আসবো, মানে আমার তারা জুনিয়র, মানে তারই আমি অভিভাবক। কিন্তু আমার উপরে, মাথার উপরে থাকার মতো, যে মাকে যে বলে আনন্দ পাওয়া, যে মা আমি ওখানে যাচ্ছি, মা আমি ওই শোতে যাচ্ছি, কিংবা মা আমি বিদেশে যাচ্ছি, কিংবা হোয়াটএভার ইট ইজ, যেখানে জায়গায়, এই জায়গাটা আমি সাংঘাতিক মিস করি। সেটা মাকে বলে যেতে পারলে বোধহয় যে আনন্দটা হতো, সেইটা এখন এই বয়সে এসে মিস করি। এটা একটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যখন আমি কোনো কিছু আমার প্রাপ্তি হয়, মানে এই যে আজকে যে চ্যানেল এসছে, চ্যানেল 1, ওরা আমার সঙ্গে এই কাজ করছে, আপনারা দেখছেন সেটা, সেখানে আমি মাকে বলতে পারছি না, মানে মনে হচ্ছে যে এটা মা শুনলে কি খুশি হতো, মা পাশেই হয়তো দাঁড়িয়ে থাকতো যে এখন আমার ছেলে একটা ইন্টারভিউ হচ্ছে। এই জায়গাটা মনে হয় আমি সবচেয়ে বেশি মিস করি। এবং যেহেতু মা গান নিয়ে কিছু করতে চেয়েছেন, মানে আমাকে দেখতে চেয়েছেন যে মা ছেলে গান গাইছে বা মিউজিকের সঙ্গে আছে, সবাই ওকে চেনে জানে, অ্যাটলিস্ট ভালোবাসে, তো সেই জায়গাটা আমি মনে হয় মাকে সামনে পেলে এই সময় মাকে সবার আগে বলতাম যে মা আজকে এই আছে, আজকে ওই আছে, আজ এই করব, আজকে আমাকে এই একটা সেমিনারে যেতে হবে, বা আজ একটা অ্যাওয়ার্ড ফাংশনে যাব যেখানে আমি হয়তো পুরস্কৃত হব। এই জায়গাগুলো আমি সবচেয়ে বেশি মার কাছে মিস করি, যে মাকে বলতে পারি না, বলা হয়নি অনেক কিছুই, সরিও বলা হয়নি। মাকে কি করে বলবো? সরি তো আমার নিজেকেই বলতে হবে, যে এটা আমার ভাগ্যের ব্যাপার যে মা আমার সঙ্গে নেই। আর সরি মাকে এই কারণে বলতে চাই যে তোমাকে পাই না বলে, তুমি আমার সঙ্গে নেই বলে আমি সরি, তোমাকে কিছু দেখাতে পারিনি। আমি যতটুকুন করতে পেরেছি, যেটুকুন আজকে, সেটা তোমারই জন্য। সরি মা, তোমাকে সেটা বলা হয়নি। ছোট পায়ে পথ চলা, নিজেতেই নিজে কথা বলা, ছোট পায়ে পথ চলা, নিজেতেই
নিজে কথা বলা, বেসামাল পায়ের আগোল মায়ের সামাল ছেলেবেলা। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 রা রা, লা 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 লা। ছোট পায়ে পথ চলা, নিজেতেই নিজে কথা বলা, বেসামাল পায়ের আগোল মায়ের সামাল ছেলেবেলা। La la la